প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। নেতাকর্মীদের দুর্ভোগ তৈরি না করার আহ্বান, জনপ্রত্যাশা পূরণে কাজ করার নির্দেশ। সরকারি দলের সংসদীয় সভায় জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা, অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান, চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। গাড়ি বন্ধ হয়ে গেছে, পরে টাইনা নিয়ে আসে এখানে দাঁড়ায় আছে। 9 ঘন্টা 9.5 ঘন্টা বসে থাকা লাগবে। এখনো সিওরিটি দিচ্ছে না তারা তেল ফুয়েল দিবে কি দিবে না। জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও হতাশ গ্রাহক। পাম্প তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত, ডিপোর নিরাপত্তায় বিজিবি। পুলিশ বিশেষ কোনো গোষ্ঠী বা দলের লাঠিয়াল হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় বাহিনী, ফেরানো হচ্ছে ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম। এবং উন্নত জীবনের আশায় মর্মান্তিক পরিণতি, সাগরপথে ইউরোপ যাওয়ার পথে খাদ্য সংকটে প্রাণ গেল 22 জনের, জীবিত উদ্ধার 26, বেশিরভাগই বাংলাদেশি। 2 মানব পাচারকারী আটক। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব বিবির। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। নয়াপল্টনে দলীয় প্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান হাজারো নেতাকর্মী। পরে কেন্দ্রীয় কার্যালয়ে মন্ত্রী, এমপি ও নেতাদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। বৈঠক শেষে বারান্দায় এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, কোনোভাবেই জনদুর্ভোগ তৈরি করা যাবে না, শৃঙ্খলার মধ্যে থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। আহমেদ সালেহিনের রিপোর্ট। দীর্ঘ অপেক্ষার অবসান, প্রিয় নেতাকে দেখার পর নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। প্রধানমন্ত্রী হওয়ার পর শনিবার সন্ধ্যা 7:30টার দিকে প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। গাড়ি থেকে নেমেই নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এরপর কার্যালয়ের ভেতরে অর্ধশত এমপি, মন্ত্রী ও নেতার সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন মন্ত্রী। তাদের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। পরে কেন্দ্রীয় কার্যালয়ে বারান্দায় এসে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন বিএনপি চেয়ারম্যান। স্লোগানে মুখরিত হয় নয়াপল্টন। আপনারা কি চান আমি অফিসে আসে? তাহলে আপনাদের সহযোগিতা করতে হবে। পরে কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কেন্দ্রীয় কার্যালয়ে আসতে চান তিনি। তবে রাস্তায় চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ তৈরি হলে তার পক্ষে নয়াপল্টনে আসা সম্ভব নয়। আমাকে সাংগঠনিক কাজে অফিসে আসতে হবে, কিন্তু প্রতিদিন যদি রাস্তা এইভাবে করে বন্ধ করে দেওয়া হয় তাতে কিন্তু দলের বদনাম হবে, মানুষের কষ্ট হবে। অফিসে আমি আরো আসব, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান সবাই আপনারা, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। রাস্তা এরকম বন্ধ করা যাবে না, মানুষের চলাচলে বাধা বিঘ্ন দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়ে বলেন, ধৈর্য ধরে সবাইকে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে বা ধৈর্য ধারণের সহযোগিতা করতে হবে মানুষকে। ঠিক আছে, অনেক কাজ আছে আমাদের। দলীয় প্রধানের আগমন ঘিরে দীর্ঘদিন পর আবারও নয়াপল্টন উজ্জীবিত হয় হাজারো কর্মী সমর্থকদের উপস্থিতিতে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর তারা এই আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে। আর দলটির নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীর দেয়া দিক নির্দেশনা তারা যেমন অক্ষরে অক্ষরে পালন করবেন, তেমনি আগামীর দিনে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবেন অতীতের মতোই। আহমেদ সালেহিন, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা। জ্বালানি তেলের মজুতদারি ঠেকাতে অভিযান ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি। আজ শুরু হচ্ছে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন।
ঈদের ছুটির পর দ্বিতীয়বারের মতো বসে সরকারি দলের সংসদীয় সভা। শনিবার বিকেল 4টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকের শুরুতেই স্পিকার হাফিজউদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুতে শোক জানানো হয়। চিফ হুইপ জানান, দেশে তেলের কোনো সংকট নেই। মজুতদারি ঠেকাতে অভিযান ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশের দেশের তেলের দাম কম, আমাদের দাম কম, ওদের দাম বেশি। খুব সঙ্গত কারণে চোরাচালান হচ্ছে। চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন এবং তারপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের আগাম প্রস্তুতি থাকায় বাড়াতে হয়নি জ্বালানি তেলের দাম। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা এবং অগ্রিম প্রস্তুতির কারণে আমাদের এই সফলতা এসছে। পাচার হওয়ার যদি একটি ঘটনা নজরে এসছে, এগুলো আমরা কঠোর হস্তে দমন করবো ইনশাআল্লাহ। এর আগে বেলা 11টায় শুরু হয় সংসদ কমিটির প্রথম বৈঠক। সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে যোগ দেন সদস্যরা। বৈঠকে সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেম, এমপিদের আবাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে কমিটি। চিফ হুইপ জানান, সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করা হয়েছে। রিয়েলি এখানে একটা স্যাবোটেজ হয়েছে বলে মনে করি, আমরা ধারণা করি। আর এখানে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোককে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে। সংস্কারের পর 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের জন্য আবাসন বরাদ্দ দেওয়া হবে বলে জানান চিফ হুইপ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কাটছে না জ্বালানি সংকট। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ করছেন গ্রাহক। পর্যাপ্ত মজুদ থাকায় আতঙ্কে বাড়তি তেল না কেনার অনুরোধ জানিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতি। এদিকে সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া 19টি ডিপোর নিরাপত্তায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনের এমন চিত্রই বলে দেয়, জ্বালানি সংকটে দিনকে দিন বাড়ছে গ্রাহক ভোগান্তি। কতটুকু দেয় দেখি, যদি ফুল দেয় ফুল নিই, বা যদি কম দেয় কমই নিতে হবে। 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো প্রায় হয়ে গেছে, এখনো সিওরিটি দিচ্ছে না তারা তেল ফুল দিবে কি দিবে না। 500 টাকা দিলে আমার 7 দিনের মতো চলে যায় আমার অফিসে যাতায়াত। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষার পরও চাহিদা মতো মিলছে না জ্বালানি তেল। দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে আক্ষেপ। তেল তো ঠিকই পাম্পে দিতে আসে মোটামুটি যাই দেব, কিন্তু তারপরে এত লাইন কেন? বাচ্চা স্কুল খোলা হচ্ছে তো, তার জন্য আমি ফার্স্ট আসছি। আসলে যে ভোগান্তিতে আছি এটা বলে বোঝানোর মতো না, আমি তো চাকরি করি। এমন বাস্তবতায় জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের 19টি ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। ফিলিং স্টেশনগুলো থেকে বলা হচ্ছে, চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি থাকায় পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। তেল আসার পরে আমরা তেল দিতে থাকবো, যতক্ষণ দিতে পারি বা যতক্ষণ থাকে আমরা দিব, তারপরে পাম্প বন্ধ থাকবে। এদিকে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয় করতে দেশের সব ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। ঢাকা ও চট্টগ্রামে কর্মকর্তা নিয়োগ দেবে বিপিসি, এছাড়া জেলা ও উপজেলায় নিয়োগ দেবে স্থানীয় প্রশাসন। এ অবস্থায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকায় আতঙ্কে বাড়তি তেল না কেনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। শর্টেজ নাই, শর্টেজ তো হয়ে যাবে যদি পাবলিকের এই অবস্থা করে। এটি তো গভর্নমেন্ট ভাবতেছে, হয়তো বলছে না। আমরা মাঠে আছি, আমরা দেখতেছি যে আসলে বাস্তব চিত্রটা কি। যার দরকার 5 লিটারের তার ট্যাঙ্কি ফুল, প্রাইভেট কার যার দরকার 10 লিটারের ট্যাঙ্কি ফুল, এইটা হলো চাহিদা। কিন্তু এইটা কাস্টমার চাহিদা হইতে পারে না। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুদ অত্যন্ত বিপজ্জনক জানিয়ে এক বিবৃতিতে আতঙ্ক না ছড়িয়ে জনগণকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছে সরকার। এছাড়া সরকারি ডিপো থেকে তেল বিপণনের সময় পরিবর্তন করেছে বিপিসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল 7টা থেকে বেলা 3টা পর্যন্ত তেল সংগ্রহ করতে পারবেন ডিলাররা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাইরেও জ্বালানি তেল বিক্রির চিত্র প্রায় একই রকম। জেলা উপজেলা পর্যায়ে সংকট আরও বেশি। 3-4 পাম্প ঘুরেও তেল না পাওয়ার অভিযোগ অনেকের। 2-1টি ফিলিং স্টেশন খোলা থাকলেও সেখানে উপচে পড়া ভিড়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পাম্পে নজরদারি রেখেছে প্রশাসন। দেখে মনে হবে মোটরসাইকেলের কোনো গ্যারেজ, প্রকৃতপক্ষে জ্বালানি তেল নিতে অপেক্ষমান এইসব বাইক চালক। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না তেল। 2-1টি ফিলিং স্টেশনে খোলা থাকলেও সেখানে উপচে পড়া ভিড়।
শনিবার ভোর থেকে তেল সংগ্রহের চেষ্টা করে অনেকে ব্যর্থ হয়েছেন। প্রাইভেট কার সহ অন্যান্য গাড়ি চালকদেরও ভোগান্তি চরমে। তেল মজুত করে কালোবাজারে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ গ্রাহকদের। রোদের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে আমরা এখন পাম্প থেকে চলে যেতে তেল পাচ্ছি না, এখানে এসে দাঁড়িয়ে এখন তেল শুনছি তেল নাই, শেষ। পাম্প কর্তৃপক্ষ বলছে পেট্রোল, ডিজেল, অকটেন চাহিদার বিপরীতে কম পাচ্ছেন তারা, ফলে প্রকট হচ্ছে সংকট। অপ্রীতিকর ঘটনা এড়াতে ফিলিং স্টেশনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও জেলা প্রশাসনের মোবাইল টিমও কাজ করছে। 6টা বাজে আসছি এখানে লাইনের মধ্যে, ওরা বেলাইনে ধরে দিতেছে, এখন বলতে তেল নাই। তো এটা কি 4.5 লিটার অকটেন 2 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে, যেখানে আমি বিক্রি করতে 3 থেকে 4 দিন। রূপগঞ্জে পরিমাণের চেয়ে তেল বেশি না দেয়ায় পূর্বাচল মডেল ফিলিং স্টেশনের ম্যানেজার সহ 5 জনকে মারধর ও তেল লুটের ঘটনা ঘটেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে জামালপুর টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মোটরসাইকেল চালকরা। পরে জেলা প্রশাসন জ্বালানি ডিলার পয়েন্টের মালিককে 50,000 টাকা জরিমানা করে মজুদ থাকা 2,800 লিটার তেল বিক্রির ব্যবস্থা করে দিলে 1.5 ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা। খুলনায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের অবৈধ মজুদ বিষয়ে অভিযান পরিচালনা করে প্রশাসন। সিলেট, মৌলভীবাজার সহ বিভিন্ন ডিপো নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিজিবি। সুষ্ঠুভাবে যাতে এই বিতরণটা নিশ্চিত হয় এবং যাতে এই ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়, তার জন্য আমাদের এখানে মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট স্থাপন সহ টহল জোরদার এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এদিকে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে ৪র্থ দফায় ভারতের নুমালীগড় থেকে ৭,০০০ মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে পৌঁছেছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেল দিয়ে মিয়ানমারে ডিজেল ও আলকাতরা পাচারের সময় 7 জনকে আটক করেছে কোস্টগার্ড। এছাড়া ময়মনসিংহ ও নেত্রকোনা থেকে জব্দ করা হয়েছে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল। চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলের 14 নম্বর ঘাট এলাকায় ট্রলিং বোট দিয়ে মিয়ানমারে জ্বালানি তেল পাচার করা হচ্ছে এমন তথ্যে অভিযান চালায় কোস্টগার্ড। 1,600 লিটার ডিজেল, 3,300 কেজি আলকাতরা উদ্ধার সহ আটক করা হয় 7 পাচারকারীকে। ময়মনসিংহের ফুলপুরে মাটির নিচে ট্যাঙ্ক থেকে অবৈধভাবে মজুত করা 4,500 লিটার পেট্রোল ও 19,500 লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় মেসার্স পপি ট্রেডার্সকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে নেত্রকোনা সদর উপজেলায় লাইসেন্সবিহীন দোকান থেকে অবৈধ মজুত করা 3,500 লিটার ডিজেল জব্দ করে দোকানিকে 10,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জ্বালানি তেলের অবৈধভাবে মজুত রাখার অভিযোগে নয়ন ফিলিং স্টেশনকে 10,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। প্রবাসের সময় আরও থাকছে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে যুদ্ধে হাউথিও। হরমুজের পর বন্ধ হতে পারে সুয়েজ। বিশ্ব বাণিজ্যে বিপর্যয়ের শঙ্কা। ইরানকে উন্নত ড্রোন দিচ্ছে রাশিয়া, দাবি পশ্চিমাদের। পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চায় না সরকার। বাহিনীটিকে স্বাধীন ও শক্তিশালী করতে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজশাহীর শারদায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি বলেন, বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ। ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম ফেরানোর কাজ চলছে। বছর ধরে প্রশিক্ষণের কঠোর শৃঙ্খলা পেরিয়ে নতুন স্বপ্ন আর দীপ্ত প্রত্যয়ে দেশ সেবার শপথ। নিরাপদ ও শান্তির আগামীর বাংলাদেশ গড়তে জনসেবার ব্রত। শনিবার সকালে রাজশাহীর শারদায় বিসিএস পুলিশ প্রশাসনের 43তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজে ফুটে ওঠে অপরাধের বিনাশ, জনগণের আস্থা অর্জন আর দেশ সেবার অঙ্গীকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে তিনি বলেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে পুলিশ প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল যেন না হয়, সেজন্য স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ চলছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়।
বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। 2025 সালের 1 মার্চ শুরু হওয়া 43তম বিসিএস পুলিশ ব্যাচে 80 জন প্রশিক্ষণ শুরু করেন। গত বুধবার এক প্রজ্ঞাপনে 4 জনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এর আগে বাদ পড়েন আরও 4 জন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বিরোধী মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার বিকেলে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি বলেন, সংসদকে বাংলাদেশের সামগ্রিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। বিগত সরকারের সময়ে 3টি সংসদ নির্বাচন ফ্যাসিবাদী ক্ষমতা নবায়নের জন্য করা হয়েছিল। এতে সংসদীয় গণতন্ত্র নষ্ট করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। আমি 2014, 18 এবং 24 এই 3টা সংসদ তথাকথিত সংসদ নির্বাচন ওয়াজ নাথিং বাট তৎকালীন ফ্যাসিস্ট রেজিমের ক্ষমতা নবায়নের জন্য করা হয়েছিল। পার্লামেন্টকে রাবার স্ট্যাম্প হিসাবে পরিগণিত হয়েছিল। সত্যিকার অর্থে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেটা বাংলাদেশ দীর্ঘ 17-18 বছর দেখেনি। সংসদীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পায়, পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক রাজনীতির কেন্দ্রবিন্দু যেন সংসদ হয়। 4 দিনের সফরে এখন নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার দুপুর 12টায় বঙ্গভবন থেকে হেলিকপ্টারে শহরের শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম পৌঁছান রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। রোববার সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে সন্ধ্যা 7টায় পাবনা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। 30 মার্চ সকালে সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন তিনি। একই দিন সন্ধ্যায় শহরের জুবলি ট্যাঙ্ক এলাকার নিজ বাসভবনে যাবেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন। শনিবার স্থানীয় সময় দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে 78 বছর বয়সে মৃত্যু হয় তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে দিলারা হাফিজের মরদেহ রোববার সন্ধ্যায় দেশে পৌঁছাবে। সোমবার বেলা 11টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে প্রথম জানাজা। বা জোহর ঢাকা সেনানিবাসে জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে। প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা করা কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি ও পুনর্বাসন সহ সুযোগ সুবিধা বাড়ানোর আহ্বান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালামের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নগর ভবন প্রাঙ্গণে আয়োজনে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক সহ বিশিষ্টজনরা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। আমি আশ্চর্য হয়ে যাই যে কি সব বয়ান নিয়ে লোকজন নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করেন। ভুয়া মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযোদ্ধা নয় তাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে ম্লান করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, ভাতা বৃদ্ধি ও সরকারি সুযোগ সুবিধা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। মুক্তিযোদ্ধা যারা আছেন সকলকে পরিবহনের সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে। অসুস্থ হলে চিকিৎসার সুযোগ সুবিধা দিতে হবে। যাদের বাড়ি নাই, যার ঘর নাই, ঘরের ব্যবস্থা করতে হবে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করা হবে এবং মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। শহীদ মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার, তাদেরও
সঠিক তালিকা প্রণয়ন, চ্যালেঞ্জের মোকাবেলা করে সঠিক তালিকা জাতির সামনে প্রকাশ করব ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতা একবারে এসেছে, 90-এর আন্দোলন ও 24-এর অভ্যুত্থানের রাজনৈতিক অর্জনকে সম্মান করতে হবে, কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে মেলানো যাবে না। এই অর্জনগুলোর সাথে আমরা যদি স্বাধীনতাকে সমান তালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়ের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। আমি মনে করি এডিস নিধনে বিশেষ মশক নিধন কর্মসূচি ক্লিন স্কুল নো মসকিউটো শুরু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নগরের 536টি স্কুলে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। শনিবার সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, প্রায় 1 মাস স্কুল কলেজ বন্ধের পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরছে। তাদের সুস্থতা নিশ্চিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগ বাস্তবায়নে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন করব ভিতরের পর স্কুল যখন বন্ধ হয় আমাদের বায়োলজিক্যাল কন্ট্রোল হিসেবে আমাদের গাপ্পি মাছ আছে এবং আমাদের 536টি স্কুল আছেন। প্রতিটি পর্যায়ক্রমে আমরা এটাকে অব্যাহত রাখব, যাতে করে আমাদের স্কুলের ক্যাম্পাস এবং কলেজ ক্যাম্পাসে এই ডেঙ্গুর যে আবির্ভাব সেটিকে প্রতিরোধ করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করে সব সময় ক্লিন এবং একটা স্কুলের যে পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা বলেন, মশার বিষয়ে বলেন, অন্য যেই বিষয়গুলো সিটি কর্পোরেশনের করণীয় আছে, আপনারা বললে আমরা তাৎক্ষণিকভাবে আপনাদেরকে সাথে নিয়ে এই বিষয়গুলোকে আমরা সমাধান করব। ছুটির দিনে শনিবার দুপুরে মন্ত্রণালয়ে হাজির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত। টেবিল জুড়ে বেসরকারি মেডিকেলের ফাইল দেখিয়ে বললেন, ধরা পড়েছে একের পর এক অনিয়ম। এরপরই এক বিশেষ ভিডিও বার্তায় বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এমন কিছু মেডিকেল কলেজ আমি পেলাম যারা বিন্দু মাত্র কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছেন না। সকল বেসরকারি মেডিকেল কলেজকে একটি মিনিমাম স্ট্যান্ডার্ড পূরণ করতে হবে, সরকারি নিয়ম নীতি মেনে চলতে হবে। সেটা যদি না হয় তাহলে আজকে আমরা যেমন ভুয়া ডাক্তার, ভুয়া নার্স, ভুয়া ক্লিনিকের উপরে আমরা চেষ্টা করছি সেগুলোকে বন্ধ করার, এই ভুয়া ডাক্তার তৈরির কারখানাগুলোকেও আমাদের বন্ধ করতে হবে জননিরাপত্তার স্বার্থে, জনগণের স্বাস্থ্যের স্বার্থে। দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত জানিয়েছেন, বিশ্ববাজারে এর সরবরাহ কমার প্রভাব পড়বে না দেশের চিকিৎসা খাতে। শনিবার দুপুরে রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, কিছু অসৎ চিকিৎসকের কারণে জাতি ধ্বংসের মুখে পড়বে। চিকিৎসকদের সহায়তা ছাড়া মন্ত্রণালয় থেকে সেবা দেওয়া সম্ভব না বলেও মনে করেন তিনি। এছাড়া অনিয়মের বিরুদ্ধে সারা দেশের হাসপাতালগুলোতে অভিযান চলবে বলেও জানান মন্ত্রী। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়টাকে সম্পূর্ণরূপে দুষ্কৃতি মুক্ত করতে চাই, সম্পূর্ণরূপে এটাকে দুর্নীতি মুক্ত করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই। সন্ত্রাস বলে কোনো মারামারি না, ওই যে কলমের সন্ত্রাস, ডিসিশনের সন্ত্রাস। আমি মন্ত্রী, আমি হাবুডুবু খাচ্ছি। আপনারা যদি সহযোগিতা না করেন, এই মন্ত্রণালয় থেকে মানুষের সেবা করে ইটস কোয়াইট ইম্পসিবল। নরসিংদীতে অব্যবস্থাপনার অভিযোগে একটি বেসরকারি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। বিকেলে শহরের তরোয়া এলাকায় ইবনে সিনা প্রাইভেট জেনারেল হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন ল্যাব, ডিউটি চিকিৎসকের অনুপস্থিতি, অস্বাস্থ্যকর পরিবেশ এবং রেজিস্ট্রেশন না থাকায় 1,30,000 টাকা জরিমানা করা হয়। এদিন বিভিন্ন অনিয়মের অভিযোগে নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতাল সিলগালা করা হয়। জনস্বার্থে এই কার্যক্রম চলমান থাকবে জানায় ভ্রাম্যমাণ আদালত। প্রবাসের সময় আরও থাকছে। 129 জাতীয় ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধাপে ধাপে বেতন কাঠামোয় আনা হবে 500 জনকে। তালিকায় থাকছেন না ক্রিকেটাররা। 25 যে জানুয়ারি থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা সাফল্য অর্জন করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। হঠাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব, বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি হয়েছে।
পঞ্চগড়ে ঘরের চালা ভেঙে প্রাণ গেল একজনের। ঝিনাইদহে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, তুমুল বৃষ্টির সঙ্গে পড়ল বড় বড় শিলা। তার গতি এমন যে টিনের চালাও ফুটো হয়ে গেছে। তাণ্ডব চালায় কালবৈশাখীও, ভেঙে পড়েছে ঘরবাড়ি, ফসলেরও ক্ষতি। শনিবার লালমনিরহাটের 5টি উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে গাছপালা ও অনেক কাঁচা আধাপাকা ঘরবাড়ি। ফসলের ক্ষতি হওয়ায় দিশেহারা কৃষক। ঘর থাকা যারা পাথরের জন্য বাচ্চা ধরে একটা বসিকার আছে। ভুট্টা কাটছি, ভুট্টা তো বাতাসও ভেঙে ফেলেছে, আবার শিল বৃষ্টি হয় তো আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটির তালিকা করছি। তালিকা করার পর তাদেরকে যথাসাধ্য সম্ভব আমরা কিছু সহায়তা করার চেষ্টা করব। নীলফামারী, ডোমার ও জলঢাকায় শিলাবৃষ্টি হয়েছে। এতে বিস্তীর্ণ ফসলের মাঠের ভুট্টা, মরিচ, আলু, ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝোড়ো বাতাসে অনেক জায়গায় জমির ফসল মাটিতে লুটিয়ে পড়েছে। বহু বসতবাড়ির টিনের চালা উড়ে গেছে। বড় বড় পাথর পড়ছে, পড়িগুলো নাই, যারা হয়েছে থাকিবার মতন অবস্থা নাই। আমার বৃষ্টি শিলা হয়েছে, তা ঘর তো থাকাই যায় না। পঞ্চগড়েও আঘাত হানে কালবৈশাখী ঝড়। এতে গাছ ভেঙে পড়ে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে চাপা পড়ে চাকাতিবালা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 2 জন। মরিচ ক্ষেত, ভুট্টা ক্ষেত, ঘর বাড়ি সহ গাছপালা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর বাড়ি একবার সব ভাঙে চুরে, আমরা দুশ্চিন্তায় আছি। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় মাঠে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো 4 জন। তারিক রহমান, সময় সংবাদ। মাদারীপুরে গাছের মগডালে ঝুলন্ত অবস্থায় মিলল মাইক্রোবাস চালকের মরদেহ। একই জেলায় নিজ ঘর থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া দেশের 4 জেলায় শিশুসহ 5টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঝুলন্ত অবস্থায় স্বজনের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া গ্রামে শনিবার সকালে বাড়ির উঠানের কাঁঠাল গাছের 40 ফুট উঁচু ডালে মাইক্রোবাস চালক আরিফ শেখের ঝুলন্ত লাশ দেখতে পান স্বজন ও এলাকাবাসী। 12টার দিক দিয়ে আমরা আইবা আমার লোক খাইছে, খাই না পরে বলছি ভাই ঘুমাবেন না। রাইতে ঘুমাই, সাতটা মানুষ পাশে তোটলে বসবে না, এখন না বুঝুক করে বসবে না। বাড়ির দর দেবে, গাছ গুছ ফাড়ছে, ইট আনছে, টাকা পয়সা নিয়ে পালাইছে। এক সপ্তাহ থেকে কালকে রাত্রে বাড়ি হয়েছে, কি হয়েছে আমরা জানি না। একই উপজেলার শাখারপাড় গ্রামে নিজ ঘর থেকে উদ্ধার করা হয় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী রুমি বেগমের ঝুলন্ত মরদেহ। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে আত্মহত্যার প্ররোচনা বিষয়টা আসছে। সেখানে তাদের বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে আত্মহত্যার মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং লাশ মর্গে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে গাইবান্ধার পলাশবাড়ির ঢোলভাঙ্গা এলাকায় নিজ বাসার বিছানায় গৃহবধূ ববিতা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার পর থেকে নিখোঁজ নিহতের স্বামী হারুন। ফরিদপুরের নগরকান্দার পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের সেপটিক ট্যাঙ্কে পড়েছিল 65 বছর বয়সী জামেলা বেগমের মরদেহ। শ্রোথাল সম্পন্ন করে আমরা পোস্টমর্টমের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবো। পরবর্তী ব্যবস্থা অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর গোকর্ণ ঘাটে গঙ্গা স্নানে গিয়ে বৃহস্পতিবার স্রোতে ভেসে নিখোঁজ হয় 10 বছরের শিশু অপর্ণার সূত্রধর। 2 দিন পর শনিবার সকালে নদীতে থাকা স্তূপের পাশে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। ঈদ উৎসবে চাঙ্গা পর্যটন অর্থনীতি। 21 থেকে 27 মার্চ এই 7 দিনে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করেন 6 লাখের বেশি পর্যটক। বাণিজ্য হয়েছে 600 কোটি টাকার বেশি। এই অঙ্ক দ্বিগুণ করতে সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ঈদের টানা ছুটির সঙ্গে যুক্ত হয় স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ঢল নামে সমুদ্র সৈকতে। কক্সবাজারের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট সহ পুরো সৈকত জুড়ে ছিল উপচে পড়া ভিড়।
বিপুল সংখ্যক পর্যটকের আগমনে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। 1 মাস পরে আবার আগের মতো আপনার রূপটা ফিরে আসলো, ভালোই বেচা কেনা হচ্ছে। টানা ছুটিতে সাগর পাড়ের 5 শতাধিক হোটেল মোটেল ও রিসোর্টের কক্ষ ছিল শতভাগ বুকিং। ভালোই একটা রেসপন্স পেয়েছি। সংশ্লিষ্টরা বলছেন সরকারি ও বেসরকারি খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে ভবিষ্যতে এই খাতে প্রায় 1200 কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে। এই টার্নওভার এই মুহূর্তে আপনার 600 কোটি টাকার বেশি হবে বলে আমরা ধারণা করছি। গত 6 দিনে সমুদ্র স্নানে প্রায় 7.5 লাখ মানুষকে লাইফগার্ড সেবার আওতায় আনা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ব্যবসায়ী নয়, রাজুককে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় আবাসন মালিকদের সংগঠন রিহ্যাবের প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে রিহ্যাব নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নেতারা বলেন, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে রাজুক ফ্ল্যাট বিক্রি করায় আবাসন ব্যবসায় বৈষম্য তৈরি হয়েছে, যা সাংঘর্ষিক। এ সময় কৃষি জমি রক্ষা করে বহুতল ভবন নির্মাণ, সরকারি জমিতে পার্টনারশিপের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন, রিহ্যাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবনা সহ বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি রেমিটেন্সের মাধ্যমে ফ্ল্যাটের টাকা পরিশোধের ক্ষেত্রে সরকারের কাছে ক্যাশ ইনসেন্টিভ দাবি করেন বক্তারা। করার যোগ্যতা কাদের আছে? আপনি সরকার থেকে বেতন দিবেন, স্যালারি দিবেন, জমিটা ফ্রি নেবেন, তারপরে আপনি আসতেছেন যে 4000 টাকা 5000 টাকা সেল করে বলতেছেন যে ডেভেলপার কোম্পানিতে আমি কম দামে দিচ্ছি, তাতে লেভেল প্লেইং ফিল্ড হলো না। সেই জন্যই বলেছি যে রাষ্ট্রের জায়গায় চলে যাক। রাষ্ট্র হচ্ছে রেগুলেটরি বডি। আমরা যদি কোনো অন্যায় করি, খারাপ করি, আইনের বাইরে করে, সেটা আমরা ধরুক। একটি বিল্ডিং এর স্ট্রাকচার হয়ে যাওয়া মানে অনলি 40% কাজ শেষ, ফিনিশিং এ যায় 60% টাকা। সাধারণ মানুষ মনে করে ওরে বাবারে বিল্ডিং তো 10 তলা ছাদ হয়ে গেছে মানে বিল্ডিং শেষ। বাস্তবতা কিন্তু তা না। ওই ডেভেলপার ভাই যখন ফিনিশিং এ যায় তখন তো তার কাছে আর টাকা থাকে না। প্রবীণ সাংবাদিকদের পেনশনের আওতায় আনা সহ হেলথ কার্ড দেওয়ার পরিকল্পনা করছে সরকার, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামাল। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আর্থিক অনুদান ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, সাংবাদিকদের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার। অনুষ্ঠানে দুস্থ সাংবাদিক কল্যাণ ফান্ড থেকে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার 39 গণমাধ্যম কর্মী ও তাদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতে নতুন মোড়। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্য দিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি। এতে হরমুজের পর বাব আল মানদেব প্রণালীও বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যার ফলে বিপর্যয়ের মুখে পড়তে পারে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা। দীর্ঘ 1 মাস পূর্ণ হলো ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান এপিক ফিউরির। পাল্টা অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে খামেনি প্রশাসনও। স্থানীয় সময় শনিবার ভোরেও রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানের বাণিজ্যিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। শুধু ইরানই নয়, ইসরায়েলি বাহিনীর বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে রকেট হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া দক্ষিণের সীমান্ত থেকে ইসরায়েলে হামলা চালানো হয়। যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে গোষ্ঠীটি। ইসরায়েলের পাশাপাশি কাতার, বাহরাইন, আবুধাবি, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এর আগে শুক্রবার রাতে ইরানের পারমাণবিক স্থাপনা বুশেহারকে লক্ষ্যবস্তু বানায় নেতানিয়াহু বাহিনী। শনিবারও তেহরান বিশ্ববিদ্যালয়ে চালানো হয় আক্রমণ। পাল্টাপাল্টি হামলার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনা নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে তেহরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে। ইরানের ট্রাম্প প্রণালী মানে হরমুজ প্রণালী খুলে দিতেই হবে। আমার মনে হয় নেটোর পাশে যুক্তরাষ্ট্রের থাকার আর কোনো দরকার নেই, তাই না? আমি আশা করছি ইরানের যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, 1 মাসও লাগবে না। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যদিও এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ইরানে হামলা আরও জোরদার করা হবে। বরকতুল্লাহ, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এখনও ইউরোপেও দেখা যাচ্ছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে, বাড়ছে নিত্যপণ্যের দামও।
এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন ফ্রান্সের ট্রাক ও লরি চালকরা। বিশ্লেষকরা বলছেন, দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। সবচেয়ে বেশি নাজুক অবস্থায় থাকা জ্বালানি বাজারে ধাক্কা খাচ্ছে ইউরোপের দেশগুলো। যুদ্ধের আগে ফ্রান্সে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল প্রায় 1.5 ইউরো। এখন তা বেড়ে বিক্রি হচ্ছে 2 ইউরোর বেশি দরে। এরই মধ্যে জ্বালানি সংকটে কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে নিত্যপণ্যের দামে। বিশেষ করে কম আয়ের মানুষের ভোগান্তি সীমা ছাড়িয়ে যাচ্ছে। We see increases in every item prices and petrol. When we go to the market, we see every item is increased and it's really problem. জ্বালানি তেলের প্রভাব পড়ার কারণে আমাদের এই নিত্য প্রয়োজনীয় জিনিসেরও ব্যাপক দাম বৃদ্ধি হয়েছে। কিছু কিছু জিনিস সেখানে দেখা গেছে আমাদের মূল্য এগুলো ডাবল হয়ে গেছে এবং অন্যান্য জিনিসপত্র তুলনামূলকভাবে ব্যাপক হারে বৃদ্ধি পাইছে এবং সেক্ষেত্রে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি সেখানে ব্যবসারও ব্যাপক প্রভাব পড়েছে। এদিকে মূল্য বৃদ্ধিতে ফ্রান্সের এরই মধ্যেই শুরু হয়েছে প্রতিবাদ। রাজপথে নেমে এসেছেন ট্রাক ও লরি চালকরা। লিয়ন সহ বিভিন্ন শহরে মহাসড়ক অবরোধ করা হয়েছে। লিফলেটও বিতরণ করেন আন্দোলনকারীরা। দ্রুত জ্বালানি সংকটের সমাধান না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকের। সংঘাতের একটি বড় প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতে, যা বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এখন এই পথ প্রায় অচল হয়ে পড়ায় বিশ্বে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, ব্যাপকভাবে দাম বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, দ্রুত এই সংঘাতের সমাধান না হলে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে, যার প্রভাব গিয়ে পড়বে সরাসরি সাধারণ মানুষের উপর। ফ্রান্স প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। নেপালে নতুন সরকার শপথ নেয়ার পরদিনই গ্রেফতার হলেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। পুলিশ জানায়, গেল বছর সেপ্টেম্বরে জেনজি বিক্ষোভকারীদের উপর চালানো প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হবে। গত বছরের সেপ্টেম্বরে সরকার বিরোধী বিক্ষোভে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে কাঠমান্ডুর বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেফতার করা হয়েছে। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং তার মন্ত্রিসভার শপথ নেয়ার পরের দিনই এই গ্রেফতারের ঘটনা ঘটল। সহিংসতা তদন্তে গঠিত প্যানেল এই দুজনের বিরুদ্ধে ফৌজদারি অবহেলার অভিযোগে মামলা করার সুপারিশের পর এ পদক্ষেপ নেওয়া হলো। পুলিশ জানায়, গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতি বিরোধী আন্দোলনে অংশ নেয়া তরুণ বিক্ষোভকারীদের ওপর যে নৃশংস দমন-পীড়ন চালানো হয়েছিল তাতে সরাসরি জড়িত থাকা সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এখন আইন অনুযায়ী পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হবে। যদিও ওলি এর আগে তদন্ত কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিলেন। ওলির গ্রেফতারের ব্যাপারে নেপালের নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুঙ্গ লিখেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আর মাত্র 1 মাস বাকি। মমতার দল তৃণমূল কেন্দ্র সরকারের বাংলা বিরোধী মনোভাব ও ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখতে মরিয়া। অন্যদিকে দলটির বিরুদ্ধে দুর্নীতি, অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে মাঠে নেমেছে বিজেপি। আগামী 23 ও 29 এপ্রিলের ব্যালট যুদ্ধে শেষ হাসি কে হাসবে তা নিয়ে এখন রাজ্য জুড়ে জল্পনা তুঙ্গে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে সরগরম ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন। রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস তাদের প্রচারে কেন্দ্রীয় সরকারের বাংলা বিরোধী মনোভাবকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সেই সঙ্গে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখতেও মরিয়া মমতার দল। অন্যদিকে টানা 3 মেয়াদের ক্ষমতায় থাকা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, সংখ্যালঘুদের সুযোগ সুবিধা, অতিরিক্ত গুরুত্ব দেয়া এবং অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে মাঠে নেমেছে বিজেপি। বামফ্রন্ট আর কংগ্রেস এই দুই রাজনৈতিক দলও প্রচারে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করেছে প্রায় একই ইস্যু। এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে সাবেক তৃণমূল নেতা হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ ইস্যুতে আলোচনায় আসা এই নেতা এখন মমতার কট্টর বিরোধী হিসেবে পরিচিত। রাজ্যের বেশ কিছু মুসলিম ভিত্তিক দলের সঙ্গে জোট বেঁধে তিনি মূলত তৃণমূলের ভোট ব্যাংকে ভাগ বসানোর লক্ষ্যে এগোচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারের বিধানসভা নির্বাচনে দুর্নীতি, উন্নয়ন কিংবা প্রতিষ্ঠান বিরোধী হওয়ার বাইরেও ভোটারদের বড় অংশই অনেক ক্ষেত্রে দাঁড়াবেন ধর্মীয় মেরুকরণের পক্ষে অথবা বিপক্ষের অবস্থানের ওপর। কে কিরকম ভাবে ধর্মাচরণ করবে, কে কি খাবে, কে কি পোশাক পরিচ্ছদ পরবে, এটা তো নির্দেশ দেওয়ার কারোর ক্ষমতা নেই। সেগুলো যারা দিচ্ছে তাদেরকে বলা হোক যে তারা পক্ষপাত দুষ্ট। যারা মানুষকে জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে ভাগ করার চেষ্টা করছেন বাংলার মানুষ এবারে তাদের ছুড়ে ফেলে দেবে। হিন্দু মুসলিম বিভেদ ছেড়ে দিয়ে বাংলাকে বাঁচাও, বাংলার সভ্যতাকে বাঁচাও, এটাই আমি চাইবো। যে যত বেশি ধর্মীয় ভাবে আপনাকে আমাকে দুর্বল করে ইভিএম বোতাম টেপা পর্যন্ত নিয়ে যেতে পারবে, তার তত বেশি রাজনৈতিক ফায়দা এই বাংলায় ইদানিং শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে সবশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল 2021 সালে। শেষ পর্যন্ত বিজেপিকে হারিয়ে ক্ষমতায় টিকে থাকে তৃণমূল কংগ্রেস। 294 আসনের এই বিধানসভা যুদ্ধে তৃণমূল, বিজেপি ও বামফ্রন্ট সব আসনে প্রার্থী দিলেও কংগ্রেস ও জনতা উন্নয়ন পার্টি কিছুটা কৌশলী অবস্থানে রয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। সম্প্রতি স্কটিশ পার্লামেন্ট পরিদর্শন করেছে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন স্কটল্যান্ডের একটি প্রতিনিধি দল। তাদের স্বাগত জানান স্কটিশ পার্লামেন্টের সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরী MBE। সাক্ষাৎকালে স্কটল্যান্ডে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের বিভিন্ন মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, পড়াশোনা শেষে কাজের সুযোগ এবং বর্তমান চাকরি সংকট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। একই সঙ্গে স্কটল্যান্ডের বিশ্ববিদ্যালয় ও স্থানীয় কমিউনিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ইতিবাচক অবদানের বিষয়টিও তুলে ধরা হয়। So we are the only association of Scotland. We are representing all the students. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপির মালদ্বীপ শাখা। স্থানীয় সময় শুক্রবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য SM জিলানী। এ সময় স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। আলোচনা পর্ব শেষে ছাত্র জনতার অভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। আজকে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমাদের দল বিএনপি সবসময় বাংলাদেশের যখন দুঃসময় অনুরোধ করছি। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সোমবার 129 জন জাতীয় ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাসিক বেতনের অর্থ প্রকাশ না করলেও তা প্রত্যাশা অনুযায়ী হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ধাপে ধাপে মোট 500 জন ক্রীড়াবিদকে আনা হবে এই বেতন কাঠামোর মধ্যে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব বেতন কাঠামো থাকায় এই তালিকায় থাকছেন না ক্রিকেটাররা। দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে। ক্ষমতায় আসার আগ থেকে ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার কথা জানিয়ে আসছিল বর্তমান সরকার। সেই লক্ষ্যে প্রথম ধাপের কাজ শুরু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী সোমবার 129 ক্রীড়াবিদকে সম্মাননা দেওয়ার পাশাপাশি আনা হবে বেতন ভাতার আওতায়, যার উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার হাতে তুলে দেওয়া হবে ক্রীড়া কার্ড। 30 মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সকল খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর আওতায় নিয়ে আসবেন। পাশাপাশি আমাদের ক্রীড়া কার্ড প্রদান করা হবে এবং 25 জানুয়ারি থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা সাফল্য অর্জন করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। ইতিমধ্যে 129 জন ক্রীড়াবিদের নাম প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে আছেন সাফ ফুটসাল জয়ী দলের সদস্য, কাবাডি, ব্রিজ, কারাতে, সুইমিং সহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়রা। ধাপে ধাপে মোট 500 ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনবে সরকার। প্রতি 4 মাস পর পর পারফরমেন্স মূল্যায়ন করা হবে বেতন কাঠামোর মধ্যে থাকা ক্রীড়াবিদদের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব বেতন কাঠামো থাকায় এই তালিকায় থাকছেন না কোনো ক্রিকেটাররা অত্যন্ত ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। আমার মনে হয় যে আমরা ক্রিকেটারদের বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে ভাবব। জাতীয় পর্যায়ে যাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করব, এইটার কিন্তু 4 মাস পর পর আমরা রিভিউ করব। তাদের পারফরমেন্সের উপরে নিশ্চিত করে কিন্তু সেটা সংযোজন বিয়োজন হবে।
সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রীড়া সংগঠকরা। বলছেন এমন সিদ্ধান্তে ক্রীড়াবিদরা নিশ্চিন্তে খেলায় মনোনিবেশ করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের এই উদ্যোগগুলিকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং একই সাথে বলতে চাই ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে ওভারঅল ফুটবল এবং ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। সাপোর্টটুকু আমাদেরকে ক্রীড়াঙ্গনকে করছে, তার ভিতরে কাবাডি ন্যাশনাল গেম হিসেবে অবস্থান পেয়েছে, হাইয়েস্ট নাম্বার। তো সেটাকে আমরা ভালোভাবে দেখছি, এটা কন্টিনিউশন দরকার, এটা ধরে রাখতে হবে। ক্রীড়া কার্ডের আওতায় একজন ক্রীড়াবিদ প্রতি মাসে কত টাকা পাবেন তা খোলাসা করেননি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জানিয়েছেন প্রত্যাশা অনুযায়ী বেতন পাবেন ক্রীড়াবিদরা। ক্রীড়াবিদদেরকে আমরা পুরস্কার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। নেতাকর্মীদের দুর্ভোগ তৈরি না করার আহ্বান, জনপ্রত্যাশা পূরণে কাজ করার নির্দেশ। সরকারি দলের সংসদীয় সভায় জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা, অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং উন্নত জীবনের আশায় মর্মান্তিক পরিণতি, সাগরপথে ইউরোপ যাওয়ার পথে খাদ্য সংকটে প্রাণ গেল 22 জনের, জীবিত উদ্ধার 26, বেশিরভাগই বাংলাদেশি, 2 মানব পাচারকারী আটক। এ ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।